কি নাম তোমার? অরূপ। বাড়ি কোথায়? বর্ধমান। কোথায় চাকরি করছো? কলকাতা হাই। কি পোস্টে? ডেটা এন্ট্রি অপারেটর। চাকরি প্রিপারেশন কখন থেকে শুরু করা উচিত? তুমি দর্শক বন্ধুদেরকে একটু বলো যে এই জার্নিটা তোমার কাছে কতটা কঠিন ছিল। প্রত্যেকে আপনাকে হেরে যেতে দেখবে, কিন্তু আপনি নিজে যদি নিজেকে একবার হেরে যেতে দেখেছেন, তাহলে স্বয়ং ঈশ্বরও আপনাকে আর জেতাতে পারবে। কিন্তু যদি কিছুটা বলো যে সেই সময় চাকরি পাওয়ার পর তুমি কি ভাবলে প্রথম, যে তোমার জীবনে কিরকম পরিবর্তন হবে, সেই অনুভূতিটা একবার বলো। চাকরি পাওয়ার জন্য কি প্রয়োজন তোমার? ভাবিনি কম্পিটিটিভ পড়বো বা কিছু, এরকম কিছু ভাবিনি। তার মানে এক বছরে এরকম করে 50টা সপ্তাহ হলে 100খানা মক টেস্ট, 100 নাম্বার করে মানে 10,000 প্রশ্ন উত্তর। এখন আজকের দিনে যে ফাউন্ডেশন আমরা করাই, এই গত সপ্তাহে শুরু হলো এপ্রিল মাসের 1 তারিখ। নমস্কার, আমি অলোক রঞ্জন। আজকের ভিডিওতে আপনাদের চির প্রত্যাশিত যে সিরিজ আমরা চালাই, সাকসেস গ্যালারি, সেই সাকসেস গ্যালারি সিরিজের মধ্যে স্টুডিওতে এমন একজনকে এনেছি যে আমার অত্যন্ত বাজে স্টুডেন্ট ছিল। অত্যন্ত বাজে স্টুডেন্ট মানে অত্যন্ত প্রিয় স্টুডেন্ট। অনেক কষ্ট ওর জন্য আমরা করেছি, ও নিজেও অনেক কষ্ট করেছে। একটা সময় ডিমোটিভেট হয়ে যাচ্ছিল, আমরা অনেক কিছু বুঝিয়েছি, অনেক ধৈর্য সেও ধরেছে, কিন্তু ডিমোটিভেশনের মধ্যেও কোথাও না কোথাও যেন তার মোটিভেশন, সে নিজেই নিজেকে ধরে রাখতো মোটিভেশন দিয়ে। আজকে আমার স্টুডিওতে উপস্থিত হয়েছে। আমরা নিজের মুখেই আজকে তার কাছ থেকেই শুনবো তার কি নাম, কোন ডিপার্টমেন্টে চাকরি করে এখন, কিভাবে এই জার্নিটা সে কাটিয়েছে, এতগুলো বছর পড়াশোনা করেছে। আমরা সবটাই তার মুখ থেকে শুনবো। নমস্কার, আমি অরূপ দে। আমি বর্তমানে কলকাতা হাইকোর্টে কর্মরত। আমি ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কলকাতা হাইকোর্টে এখন কাজ করছি। এই যে অরূপের কথা, আমার মনে হয় না আপনারা খুব ভালো জোরে শুনতে পাচ্ছেন। আমার কথাটা যত জোরে শুনবেন, অরূপের কথাটা তার হাফ শুনতে পাবেন। এটা নিয়ে আমার সব থেকে বড় চিন্তা ছিল। তার কারণ অরূপ যখন রিটেন পাস করলো, অনেক কষ্ট করে রিটেন পাস করলো, অনেক পড়াশোনা করে, তারপর কম্পিউটার টেস্ট হয়ে গেল, সেটা পাস হয়ে গেল। এইবারে ইন্টারভিউয়ের পালা। ইন্টারভিউ নেবেন খোদ জাজেরা, বিভিন্ন লোয়ার কোর্টের জাজেরা ইন্টারভিউ নেবেন, এবং ইন্টারভিউ হচ্ছে 100 নাম্বার ইন্টারভিউ। রিটেনে ওর, যেটা আমার মনে আছে, যে 4টে সিট ছিল ওর ক্যাটাগরিতে, ভ্যাকেন্সি 4টে। তার মধ্যে রিটেন এবং কম্পিউটার টেস্ট হওয়ার পরে ওর র্যাঙ্ক হলো 4, মানে একেবারে লাস্ট বয় হিসেবে রয়ে গেল। তো ওর ইন্টারভিউ প্রস্তুতি আমি দিচ্ছি, আমার যেটুকু মনে আছে যে যতজনকে আমরা ইন্টারভিউ প্রস্তুতি দিই মোটামুটি 5টা, 4টে থেকে 5টার মধ্যে ক্লিয়ার করে দিই। অরূপের ইন্টারভিউ আমরা 9বার নিয়েছিলাম, আমার মনে আছে। তারপরেও কিন্তু অতটা শান্তিতে বা অতটা টেনশন ফ্রি হয়ে ওকে আমি হলে পাঠাতে পারিনি। এই যে আস্তে কথা বলা, একটা ইন্ট্রোভার্ট সিচুয়েশনের মধ্যে ও সবসময় থাকে, ওর ক্যারেক্টারটা হচ্ছে ইন্ট্রোভার্ট, অত্যন্ত শান্তশিষ্ট ভদ্রসভ্য। কিন্তু ঘটনা হচ্ছে, ওই সামান্য ইন্টারভিউর ওইটুকু টাইমের মধ্যে অরূপ যে এত ভালো ছেলে, বাস্তব জীবনে এত ভালো ছেলে, সেইটা বোঝাতে পারা ভীষণ কষ্টকর। ইন্টারভিউ বোর্ডে সব থেকে চ্যালেঞ্জিং ম্যাটার হচ্ছে এইটা, যে ইন্ট্রোভার্ট যারা, তারা কিভাবে বোঝাবে যে আমি ভালো, যদি সামনের জন বাই চান্স বুঝতে না পারেন ওই সময়ের মধ্যে। তো অরূপের আমি 9বার ইন্টারভিউ নিয়েছিলাম, তারপরে ওকে পাঠিয়েছি। 4 নম্বর র্যাঙ্ক ছিল, সিট ছিল 4টে ওর ক্যাটাগরিতে, এবং ও ছিল চতুর্থ এই সমস্ত রিটেন এবং কম্পিউটার টেস্ট হয়ে যাওয়ার পরে। আমি ভাবছিলাম বাদ না চলে যায়, কিন্তু একটা ব্যাপারে আমি টেনশন ফ্রি ছিলাম, যে ওর পরে যে 5th বয় যে ছিল, তার ওর থেকে খানিকটা নাম্বার পেছনে। ইন্টারভিউতে অরূপকে মারাত্মক খারাপ রেজাল্ট করতে হবে, এবং 5 নম্বর ব্যক্তিকে মারাত্মকভাবে বেশি নাম্বার পেতে হবে, মানে কাকতালীয়ভাবে বেশি নাম্বার পেতে হবে, তবে গিয়ে অরূপ ছিটকে যাবে আর সেই জায়গায় সে ঢুকবে। এই একটা সিট ও পাবে মোটামুটি কনফার্ম আমি ছিলাম, ইন্টারভিউ যত খারাপই হোক। কিন্তু এই ভদ্রলোক যে 1 র্যাঙ্ক করে ফেলবে ওদের মধ্যে, সেটা আমার ধারণা ছিল না। ইন্টারভিউতে কত পেয়েছিলে? 66 পেয়েছিল, আউট অফ 100 66 পেয়েছিল। যাই হোক, আমরা একটু ডিটেলসে ওর কাছ থেকে আজকে শুনবো যে ওর এই যে জার্নি পিরিয়ড আমাদের কাছে পড়লো শেষ পর্যন্ত। আমি বলেছি আপনাদেরকে যে দেখবেন, যারা আমাদের কাছে আলটিমেটলি টিকে গেল শেষ পর্যন্ত, তারা 100% সফল। অরূপ শেষ পর্যন্ত টিকে ছিল, হাল ছেড়ে দেয়নি, অরূপ সফল। এরকম অনেক উদাহরণ আপনারা আমাদের সাকসেস গ্যালারিতে দেখতে পাবেন। ঠিক আছে, তো তুমি বললে কলকাতা হাইকোর্টে চাকরি করছো, তোমার ডিপার্টমেন্টের নাম, মানে তোমার পোস্ট? ডেটা এন্ট্রি অপারেটর। আচ্ছা অরূপ, তুমি আমার দর্শক বন্ধুদেরকে বলো যে আমাদের কাছে তুমি কতদিন পড়েছো, কোন সালে পড়েছো, আর কোন ব্যাচে ছিলে? আমি যেটা বলতে চাই, আমি তো স্যারের ইউটিউব ভিডিও দেখেই এখানে এসেছিলাম প্রথমে। আমি জানতামও না স্যারের। প্রথমে 22 বর্ধমান দেখে, তারপরে অনেক সময় কষ্টে যোগাযোগ করি যে এখানে কোথায় পড়ায়, কীভাবে কি করে।
সেসব জানতে পারি। তো 2020 সালে যখন আফটার করোনা শেষ হলো তারপরে আমি এখানে এসেছিলাম, এবং তারপর থেকে 2023 অবধি চাকরি যতদিন না পেয়েছি এখানেই করেছি। প্রথমে তো আমার ছিল হচ্ছে কম্বাইন্ড ব্যাচ, প্রথমে 2020 সালে এসে সব কম্বাইন্ড ব্যাচে আমি যুক্ত ছিলাম। 2020-তে আমার কাছে এলে, 23-এ চাকরি। 23-এ চাকরি। তার আগে অবধি তো আমি কম্পিটিটিভ এটাও জানতাম না। মানে না, আমি কম্পিটিটিভের সিরিয়াসলি হাতে খড়ি এখানে। আমি কোনোদিনও ভাবিনি কম্পিটিটিভ পড়বো বা কিছু, এরকম কিছু ভাবিনি। প্রথমে একটু অন্যদিকে ইচ্ছে ছিল, তারপরে প্রফেসর এই লাইনে যাওয়ার ইচ্ছে ছিল। তারপরে বললাম না, এদিকে এখন যাব না, আপাতত কম্পিটিটিভ পড়ি, কোনো একটা চাকরি আগে জোগাই, তারপরে ভেবে দেখা যাবে। অনেক ভালো মন্দ সিচুয়েশনের মধ্য দিয়ে অরূপ কাটিয়েছে, আলটিমেটলি হাল ছাড়েনি। আমি সবসময় বলতাম যে যা কিছু হয়ে যা করুক, অনেক মানুষ তোমাকে হেরে যেতে দেখবে, অনেক মানুষ তোমাকে নিয়ে খিল্লি করবে, অপমান করবে, তির্যকভাবে দেখবে, কিন্তু নিজেকে কখনো হেরে যেতে দেখো না। একদম শেষ বল পর্যন্ত আশা রাখো যে তুমি জিতবে, তারপরে যা হবে সে তো পরের কথা, তুমি শেষ পর্যন্ত ছাড়বে কেন? অরূপ 2023 সাল পর্যন্ত আমার কাছে রয়ে গেল চাকরি পাওয়া না পাওয়া পর্যন্ত, ব্যাস আলটিমেটলি এখন চাকরি করছে। তা আমাকে শুধু নয়, তুমি দর্শক বন্ধুদেরকে একটু বলো যে এই জার্নিটা তোমার কাছে কতটা কঠিন ছিল। কঠিন তো সবারই থাকে, কঠিন জার্নি ছাড়া আরামে চাকরি পেয়েছে খুব কম দেখা যায় না, তাই না? যে সোনার চামচ মুখে দিয়ে আরামে এসি ঘরে থেকে চিত হয়ে কাত হয়ে শুয়ে কেউ চাকরি পেয়ে গেছে, ব্যতিক্রমটা আমি বলছি না, যে টেবিলের তলা দিয়ে অনেকে হচ্ছে এটা আমি বলছি না। তুমি তোমার জার্নিটা বলো। প্রথমেই বলি 2020 সালে যখন এখানে ঢুকি, আমি প্রথমেই বললাম কম্পিটিটিভের সিটাও জানতাম না, একদম স্যার হাতে করেই শিখিয়েছেন আমাকে। তারপরে আস্তে আস্তে প্রথমে কম্বাইন ব্যাচ শেষ করি, তারপরে প্র্যাকটিস ব্যাচে আমি যেটা বলি যে প্র্যাকটিস ব্যাচ ইজ বেস্ট। মানে কেউ যদি কম্পিটিটিভ করে এবং সে প্র্যাকটিস ব্যাচ না করে, সেটা সে অনেক বড় ভুল করছে, তার চাকরি তাতে লেটই হবে। কারণ আমরা কম্বাইনে অতটা টাইম ছিল না যে এর মধ্যে শেষ করতে হবে, আর প্র্যাকটিস ব্যাচে এসে এর মধ্যে তোমাকে শেষ করতে হবে, এইগুলো আমাদের টাইম মধ্যে- ম্যানেজমেন্টটা প্র্যাকটিস ব্যাচ ছাড়া বা মক টেস্ট ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এই যে যখন আমরা ধরুন কম্বাইনে কি করতাম, যে কষে আমরা দেখতাম এটার অ্যান্সার এটা হচ্ছে। প্র্যাকটিস ব্যাচে অনেক সময় নেই, তাড়াতাড়ি অপশন টেস্ট করে চলে যাও, অ্যাজাম্পশন করে, অপশন টেস্ট করে, এটা কনসেপ্ট আসতে পারে, লাগিয়ে। এটা আসতে তবে কি পারে। জানো অরূপ, তুমি 2020-তে আমার কাছে এসেছো, 23-এ বেরিয়ে গেছো। সেই 2020 বা 2023-এর সময় পড়ানোর আমাদের যে ধরন আর আজকের যে ধরন, এক প্রকার কোনো মিলই নেই। মানে তোমরা আগে ফাউন্ডেশন ব্যাচ বা কম্বাইন্ড ব্যাচটাকে শেষ করেছো, তারপরে প্র্যাকটিস ব্যাচে গেছো স্পিডের জন্য। এখন কি করি আমরা, একদম যে সপ্তাহে ক্লাস শুরু হলো সেই সপ্তাহ থেকে মক টেস্ট শুরু করি। মানে একদিকে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস চলছে, আর একদিকে প্রত্যেক সপ্তাহে 2টো করে 100 নাম্বার। তুমি ভাবতে পারো, প্রতি আমাদের সময় সপ্তাহে এটা ছিল না, ছিল না, একদম ছিল না, 2টো করে 100 নাম্বার। তার মানে এক বছরে এরকম করে 50টা সপ্তাহ হলে 100খানা মক টেস্ট, 100 নাম্বার করে, মানে 10,000 প্রশ্ন উত্তর। এখন আজকের দিনে যে ফাউন্ডেশন আমরা করাই, এই গত সপ্তাহে শুরু হলো এপ্রিল মাসের 1 তারিখে। তাহলে ভাবো এই সময় যদি হতে, তাহলে আরো আগে নিশ্চয়ই পেতে। ওই জন্য তোমার 3 বছর লেগেছিল, এখনকার ছেলেদের 1 বছর, 1.5 বছর, 2 বছরের মধ্যে হয়ে যাচ্ছে, যদি সরকার ঠিকঠাক ভাবে নিয়োগ করে তো। তোমরা অনেক কঠিন পরিস্থিতিতে কাটিয়েছো, সরকার নিয়োগ করবে কি করবে না অত ভেবে লাভ নেই, আগে প্র্যাকটিসটা তো করে যাও। সরকার ঠিক নিয়োগ করবে, না নিয়োগ করে যাবে কোথায়? খোদ হাইকোর্টে বসে আছে, হাইকোর্টে বসে থেকে বলছে এই কথা। না না, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তো লোক লাগবে, কতদিন নিয়োগ না করে রাখবে? এই তো পিএসসি বার করলো, আবার আবার নাকি শুনছি পিএসসি আবার অ্যাকচুয়ালি নিয়োগ করব কি করব না এটা বলার জন্যও তো কাউকে লাগবে, তারা তো সেই অফিসেই চাকরি করছে, তো সেই নিয়োগটাও তো করতে হবে না, যে কে বলবে নিয়োগ করব কি নিয়োগ করব না। যারা ঠিক করছে তাদের তো দরকার, নিয়োগ হবে, আজও কালো নিয়োগ হবে, কিছু টেবিলের তলা দিয়ে, কিছু টেবিলের ওপর দিয়ে হবে। তবে আমি বলতে পারি যে যদি নিয়োগ হয়, তোমরা যেন চেষ্টা করো যে আমি আমার 100%টা দেবো, তারপরে ভগবানের কাছে একটু প্রার্থনা করো, কারণ আমিও প্রার্থনা করেছিলাম ভগবানের কাছে। করেছিলে? কি বললো ভগবান? ভগবান শুনে নিয়েছে যে বেচারা খুব কষ্ট করছে, একে সাথ দিয়ে আলটিমেটলি। ঠিক। বেশ অরূপ, এই যে ধরো তুমি আমার কাছে যে সময় এসেছিলে লকডাউনের পরে, তা লকডাউনের যন্ত্রণাটা তো ঘরে অনুভব করেছো, যে লকডাউন মানুষের জীবনকে কিভাবে শেষ করে দিয়ে যেতে পারে সেটা আমরা সবাই বুঝে গেছি। যে চাকরি করলে কোন চাকরি করব, ব্যবসা করলে কোন ব্যবসা করব, আর তা নাহলে মৃত্যু একেবারে অবধারিত, হয় না খেয়ে নালে রোগী।
তো এইরকম একটা কঠিন সিচুয়েশনের পরে তুমি যখন চাকরির প্রিপারেশন শুরু করলে এবং একটা লং টাইম, প্রায় 2.5 বছর 3 বছরের কাছাকাছি সময় প্রিপারেশন নিয়ে যখন প্রথম চাকরিটা পেলে, চাকরি পাওয়ার জন্য তোমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, যে চাকরি হচ্ছে না সেই কারণে। অরূপ আমার কাছে অনেক দুঃখ প্রকাশ করেছে, অনেক সময় করেছে, যে ইয়ং ছেলেদের যে বিষয়গুলো নিয়ে দুঃখ থাকে, বিভিন্ন সময় সিচুয়েশনের সাথে খাপ খাওয়াতে পারে না। তো সেইটার পরেও অরূপ যখন চাকরি পেলে তুমি, কেমন অনুভূতি ছিল তোমার? মানে এক্স্যাক্টলি কি ভেবেছিলে চাকরিটা পাওয়ার পরে? আমি তো প্রথম থেকেই আমার ইচ্ছা ছিল একটা সরকারি চাকরি হওয়া, কারণ প্রাইভেটে আমার আমার ওয়ার্ক কালচার প্রাইভেটের অতটা ভালো লাগে না, আমার পার্সোনালি লাগে না। অনেকে করে, অনেক অনেক বড় জায়গায় করে, হ্যাঁ, তারা হ্যাঁ। তাদের ভালো লাগতেই পারে। আমার একটু গভর্নমেন্ট চাকরির দিকেই ঝোঁকটা বেশি ছিল। হুম। এটাই হচ্ছে প্রধান কারণ এই চাকরিতে আসা। আর তাছাড়া আহ, আমি যে সময় এসেছিলাম 2020 সালে, আমি করোনার সময় অনেক প্রাইভেট যারা চাকরি করতো তাদের জব স্যাক হতে দেখেছি, এইসব হুম, হতে দেখেছি। হুম, হুম, হুম। কিন্তু গভর্নমেন্টে হয়নি, এটা একটা পজিটিভ দিক গভর্নমেন্টের দিক থেকে। ওই জন্য আরো ইন্সপিরেশন হ্যাঁ, পেয়েছিলে সরকারি চাকরি পেতে হবে। সরকারি চাকরি যখন হতে হবে। পেলে তখন তোমার কি মনে হলো? সবারই খুব ভালো লাগে, আমারও মানে প্রথম 2-3 দিন খুবই ভালো লেগেছিল যখন জানতে পারলাম আমি চাকরিটা পাবো। এবং তখন থেকেই মনে হয় কিভাবে যাব, কোথায় থাকবো, এই করব কিভাবে, নিজের পরবর্তী জীবনটা কিভাবে কাটাবো। কাটাবো, এইসব নিয়ে একটু। টাকা পয়সা গুলো দিয়ে কি করবো? মাইনে কত পাবো ভাবলি? মাইনে একটা আইডিয়া ছিল, কারণ ওখানে বেসিক পে দেওয়া ছিল, বাট আমি যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে একটু বেশিই পাই আমি এখন। বেশিই পাও। অরূপ, তুমি এই যে 20 সাল থেকে আমার কাছে পড়তে শুরু করলে, এই যে 20 সাল থেকে চাকরি পাওয়া পর্যন্ত তোমার এই টোটাল স্ট্রাগেলটা কেমন ছিল? মানে কিরকম ভাবে তুমি পড়তে, কতটা পড়তে, কি ভাবনা চিন্তা নিয়ে পড়তে? অনেকে নিশ্চয়ই অনেক কথা বলেছে, আজে বাজে কথা। তো এই স্ট্রাগেলটা কেমন ছিল? মানে আমি বলতে চাইছি, আমার যারা দর্শক বন্ধু আছেন যারা চাকরি অ্যাসপিরেন্ট এখন, যে 2 বছর কেন সে আশা নিয়ে থাকবে, বা এতগুলো বছর কেন সে প্রিপারেশন নেবে? তোমার মতামত কি মনে হয়? আমি এটা বিষয়ে প্রথমে বলতে চাই, আমি ধরুন স্যারের কাছে বললাম ইউটিউব দেখে এসেছিলাম, তো স্যারের প্রথম আমি যে ভিডিওটা দেখেছিলাম সেটা হচ্ছে ডু অ্যান্ড ডাই। আমি ওই ভিডিওটা দেখেই এসেছিলাম। এটা ডু এখনো ডু অর ডাই ডু অর ডেলি, ডাই, হ্যাঁ, ডেলি চ্যালেঞ্জিং রুটিন। ডেইলি চ্যালেঞ্জিং রুটিন, ওইটা দেখে আমি, ভীষণ ফেমাস রুটিন ওটা আমার। ওইটা দেখেই আমি এসেছিলাম। তো প্রথম আমি প্রথম 6 মাস ওটা মেনটেন করার চেষ্টাও করেছিলাম এবং করেওছি, প্রথম 6 মাস করেছি। তারপরে আলটিমেটলি কি হয়েছে যে অনেক সময় হচ্ছিল না, কিন্তু দিনে 5-6 ঘন্টা অ্যাটলিস্ট পড়ার চেষ্টা করতাম। এবং সেটা মন দিয়ে, মানে 5-6 ঘন্টা যে পড়ছি তার মধ্যে ফোন আছে, এই আছে, ওইসব না। মানে যে 5-6 ঘন্টা আমি পড়বো সেই 5-6 ঘন্টা আমারই থাকবে। একদম। তো এনাফ, চাকরির প্রিপারেশনের জন্য 5-6 ঘন্টা পড়া মানে এনাফ, যদি মন এবং দিয়ে পড়া যায়। এবং তারপরে ধরুন আমি যখন এই কম্পিটিটিভ, মানে আমাদের এই কোনটা কম্বাইন্ড ব্যাচটা শেষ করলাম, তারপরে এই প্র্যাকটিস ব্যাচে গেলাম, প্র্যাকটিস করতে শুরু করলাম। এরপরে বিভিন্ন সময় মনে হচ্ছিল চাকরির কোনো নোটিফিকেশনই বেরোচ্ছে না। আমাদের সময়, ওই সময় কোভিডের পরবর্তীকালে অনেকদিন নোটিফিকেশন আসেনি। হুম, একদম একদম। তখন আমাদের মনে হয়েছিল কি করব, কি আমি বললাম যে না, করেই যাই। স্যার মোটিভেট করেছিল যে করতে থাকো না, এখনো তো সময় আছে। এবং এবং শেষ, আমি বলেছিলাম, তখন বলতামও যে চাকরি তো শুধু তোমার জন্য আটকে নেই, মানে নোটিফিকেশন বেরোচ্ছে না সেটা শুধু তোমার জন্য নয়, কারোর জন্যই বেরোচ্ছে না। তাহলে তুমি যদি প্রস্তুতি না নিয়ে থাকো, হঠাৎ করে নোটিফিকেশন বেরোলে তুমি ফাইট কিভাবে করবে? মানে আমার কথা হচ্ছে যে আমি নোটিফিকেশন বেরোচ্ছে না, আমি পড়বো না, পড়ে কোনো লাভ নেই। তাহলে না পড়ে যদি তোমার কোনো, পড়ে যদি কোনো লাভ না থাকে, তাহলে না পড়ে কতটা লাভ আছে এটা হিসেব করে দেখো আগে। যে আর নোটিফিকেশন বেরোচ্ছে না, আমি পড়বো না, কারণ আমার পড়ে কোনো লাভ নেই। তাহলে পড়ে লাভ নেই, খুব ভালো কথা, বুঝলাম। না পড়ে কি কি লাভ তুমি করছো এটা আমাকে বলো। স্যার এইভাবেই বলেছিল এবং আমার একদম। মনে আছে। আমার আমার খুব ভালো মনে পড়ছে যে লকডাউনের পরে সবাই হতাশ ছিল, হ্যাঁ, নোটিফিকেশন বেরোচ্ছে না বলে, এবং আমি এই কথাটা খুব ব্যবহার করতাম, যে তুমি আজকে থেকে হিসেব করো, না পড়ে তোমার কি কি লাভ আছে তার লিস্ট করে নিয়ে এসো আমার কাছে। দিনের শেষে দেখবে কিছুই নেই, বরং পড়লেই লাভ আছে, তাই না? হ্যাঁ। তো যারা মানে ওই সময়টাতে আমি পড়েছি এবং স্যারের ভিডিও তো দেখতামই, প্লাস আমি ইউটিউবে অনেক ভিডিও দেখতাম। আমি আরেকটা জিনিস দেখেছি, আমি যখন এখানেও তো অনেক জায়গায় পরীক্ষা দিয়েছি। আমার একবার পরীক্ষা পড়েছিল বাগডোগরা, এবং সেটা আপনার অনেক বিহারি ছেলে এসেছিল হুম। ওখানে। ওরা যেভাবে পড়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক ছেলেই পড়ে না ওইভাবে। মানে সেই কি স্পিডে করছে আপনি চিন্তা করতে পারবেন না। এবং সেটা আমি বললাম যে তোরা কিভাবে করছিস? তারা বলে যে প্র্যাকটিস।
ওদের কাছে ওই একটাই তারপরে আমার ওই পরীক্ষা দিয়েছে, আমি আরো প্র্যাকটিসটা বাড়িয়েছিলাম, কারণ আমি জানতাম আমাকে ওদের সাথে কম্পিটিটিভ করতে হবে যদি এসএসসি দিতে চাই, এইগুলো দিতে চাই। আমি এক্স্যাক্টলি। সবই দিতাম, এসএসসিও দিতাম, পিএসসি সবই দিতাম, বাট না, ওইখান থেকে তোমার বক্তব্য হচ্ছে যে আমরা বাঙালিরা যেমন নর্মালি প্র্যাকটিস করতাম সেরকম তুমি করতে। একবার পরীক্ষা দিতে গিয়ে দেখে এলে যে প্র্যাকটিস কাকে বলে আর স্পিড কাকে বলে। তো সেইটা দেখে এসে ঘরে এসে তোমার মনে হলো যে ফাইট তো আমাকে ওদের সাথেই করতে হবে, তাহলে স্পিড প্র্যাকটিস ওইভাবেই করি। তারপরে তুমি বাড়ালে। একদম খুব দামি কথা বলেছো, এটাই এক্স্যাক্টলি হওয়া উচিত। এবারে তুমি একটা কথা বলো, অনেক কথাই তো হচ্ছে, যে যারা নিউ কামার চাকরির পরীক্ষায় প্রথম প্রস্তুতি নিয়ে আসছে, তাদের জন্য তোমার কি রকম সাজেশন হতে পারে, যে কোন বয়সে আসা উচিত, কিরকম ভাবে প্রিপারেশন নেওয়া উচিত, এই বিষয়টা? আমি এই বিষয়ে বলতে চাই যে আমি ধরুন এসছিলাম, অনেকটা বয়সেই এসছিলাম, তখন প্রায় আমার 19-20 বছর হয়ে গেছিল, কিন্তু যারা আমার একটু অন্যদিকে যাওয়ার ইচ্ছে ছিল, সেটা আমি আপনাদের প্রথমেই বলেছি, কিন্তু পরবর্তীকালে কম্পিটিটিভে আসার জন্য ভাবি এবং সেটা করি। কিন্তু আমার মনে হয় যারা প্রথম থেকেই কম্পিটিটিভ পড়বে বলে মনে করে, তাদের 16 বছর 17 বছর থেকে শুরু করলে 18, 19, 20-তে তারা চাকরি পেয়ে যাবে। এবং 18, 19, 20-তে চাকরি পাওয়ার কি সুবিধা, সেটা আপনি যতক্ষণ না চাকরি করছেন কোথাও সেটা বুঝতে পারবেন না। মানে চাকরি করে রিটায়ার হতে হবে, হ্যাঁ, তবে বুঝবে যাবে 18 বছরে চাকরি করে কারণ কি 18 লাভ বছরে পেলাম। 18 বছরে যে ঢুকবে সে অনেক বেশি প্রমোশন পাবে, প্রচুর প্রমোশন, হ্যাঁ, 60 বছর পর্যন্ত। 60 বছর পর্যন্ত সোজা প্রমোশন কথা। পাবে। এবং কেউ যদি ধরুন আমি একটা কথা বলছি, যদি কেউ আমি 25-এ শুরু করলো, 25-এ শুরু করে 28, আমি ধরলাম সে 30 বছর বয়সে গিয়ে চাকরি পেলো, সে যে 30 বছর থেকে 60 বছর, এই 30 বছরে যে প্রমোশনটা পাবে, যে 18 বছরে ঢুকেছে সে তার থেকে অনেক বেশি পাবে। অনেক বেশি, 12টা বছর এক্সট্রা। একদম তাই। এবং এগুলো একটা ভালোভাবেই দেখা উচিত, এবং যাদের ইচ্ছা আছে তাদের 16-17 বছর থেকে শুরু করা উচিত বলে আমার মনে হয়। আমাদের অরূপের আর একটা হিস্ট্রি আছে, যেটা হচ্ছে অরূপকে আমি সেইবার বলেছিলাম ঘর থেকে বার করে দেবো, মানে আর আসতে দেবো না। কেন? ই হচ্ছে স্পোর্টস পার্সন, খুব ভালো ফুটবল খেলে অরূপ। মানে অরূপ জেলায় খেলেছে, ইন্টার ইউনিভার্সিটি খেলেছে, অল ইন্ডিয়াতে ইন্টার ইউনিভার্সিটি খেলেছে। মানে ও আরও চাইলে ফুটবল নিয়ে আরও অনেক বড় দিকে যেতে পারতো। তো এক মোদ্দা কথা হচ্ছে স্পোর্টসম্যান, তারপরে বলছে ফুটবল প্লেয়ার, মানে ওর দৌড়ঝাঁপে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু এই ছেলে ডাব্লিউবিপির মাঠ ফেল করেছে একবার, মানে জ্বর হয়েছিল না সেবারে। তো জ্বর হওয়ার জন্য এতটাই দুর্বল হয়েছে, আমাকে বলেনি যে জ্বর হয়েছে। যখন আমি খবর পেলাম যে ও মাঠ ফেল করেছে ডাব্লিউবিপির, আমি বললাম যে ও যেন আমার ঘরে না ঢোকে। মানে একটা স্পোর্টস পার্সন ডাব্লিউবিপির মাঠ ফেল করছে, এর থেকে দুঃখজনক আর কি হতে পারে। পরে জানলাম ওর কাছে যে খুব জ্বর ছিল, জ্বর গা নিয়েই ও গেছিল মাঠে প্রিলি পাস করার পরে, কিন্তু সেখানে আর ওই রান কমপ্লিট করতে পারেনি। সেটা তো আমি জানি, সেটা বললাম দর্শক বন্ধুকে। তুমি আর কি কি পরীক্ষা পাস করেছিলে? আরো দুটো পরীক্ষা পাস করেছিলে আমার যেটুকু মনে আছে, সেটা হচ্ছে একটা ঝাড়গ্রাম কোর্টে, যেটা তুমি গেলে না। ঝাড়গ্রাম কোর্টে গ্রুপ ডি, মানে এটার সাথেই সমসাময়িক চলছিল, হ্যাঁ, যেটা তুমি জয়েন করলে না। জয়েন করিনি এটা যেহেতু ওটাতে। জয়েন করে গেছো, তাই ঝাড়গ্রাম কোর্টটা আর জয়েন করলে না। ওটাতে গ্রুপ ডি ছিল, আর এয়ারফোর্সের একটা ক্লার্কিয়াল আমার, ওটা ইন্টারভিউয়ে অবধি করেছিলাম, তারপরে ইন্টারভিউয়ে আলটিমেটলি নামটা আসেনি, হুম। মানে হয়নি, বাট মানে তুমি রিটেন দুটো পাস করলে, তারপরে আর ইন্টারভিউতে দিতে গেলে কিন্তু ইন্টারভিউ পাস হয়নি। ইন্টারভিউ পাস হয়নি। ওটা এয়ারফোর্সে ছিল। ওটা এয়ারফোর্সে কোন ছিল। সালে তোমার মনে আছে ওটা? ওটা 2021-22 হবে, 22 22? 22 হবে, আর এটাও ঝাড়গ্রামটাও 22-এই। 22-এর পরে হবে ঝাড়গ্রামটা। হ্যাঁ, 22-এর শেষের দিকে। হ্যাঁ, কারণ এটা জয়েন করে গেলে হাইকোর্টটা, সেই জন্য আর ওটাই তুমি গেলে না। না, এটা জয়েন করেছি তো 23 সালে। হ্যাঁ। আর ওটা আপনার 22-এর একদম শেষের দিকে হয়েছিল, যদিও আল্টিমেটলি ওরা জয়েনিংটা দিয়েছিল আপনার মোটামুটি ওই 23-এর পরেই দিয়েছিল হ্যাঁ, জয়েনিংটা। তুমি তো 23-এর মার্চে হাইকোর্ট জয়েন করলে 1 তারিখে, হ্যাঁ। তাই না? হ্যাঁ, তা ওই সমসাময়িক ছিল বলে তুমি আমাকে বলেছিলে, আমার মনে আছে। আমি বললাম যে জয়েন করবে কেন, হাইকোর্ট ছেড়ে তুমি ঝাড়গ্রাম কোর্টে কেন যাবে? আমাকে এটাও তুমি পরে একবার বলেছিলে, মনে আছে, যে বর্ধমান কোর্টে পরীক্ষায় বসবে। যে আমি বললাম যে হাইকোর্ট ছেড়ে এ আমাকে বলেছিল অরূপ যে স্যার আমি বর্ধমান কোর্টটায় বসি, বর্ধমানটা পেয়ে গেলে একদম ঘর থেকে আমি মানে কোর্টের টাইমে আমি টিফিন খেয়ে আসতে পারবো, কোর্টের মধ্যে থেকে বাড়ি গিয়ে টিফিন খেয়ে আসতে পারবো দুপুরবেলাটায়। আমি বললাম ভুল করে ওটা করো না, কাছে বলে। এবং আমাকে এও বলেছিল স্যার যে টাইমটা আমার কলকাতা হাইকোর্টে যেতে লাগে বর্ধমান থেকে, সেই টাইমটা যে বাঁচবে, সেই টাইমটাতে আমি যদি ঘরে টিউশনিও পড়াই বা অন্যান্য কোনো কাজ করি, তাহলে আমার হয়তো আরও অনেক ইনকাম জেনারেট হবে। আমি বলেছিলাম সেটা হয়তো হবে, কিন্তু হাইকোর্ট হাইকোর্টই হয়। তুমি হাইকোর্টে চাকরি করে যে শান্তি পাবে, সেটা দেখবে যত দিন যাবে তত তোমার আরও শান্তি লাগবে, যে ভালো জায়গা আছে, সুন্দর আছি, কোনো অসুবিধা নেই, তাই তো? সেই হিসেবে ও আর বর্ধমান কোর্টের পরীক্ষাটা ওকে আমি দিতে দিলাম না। হ্যাঁ, বর্ধমান কোর্টে আমার যাওয়ার ইচ্ছে, আসার ইচ্ছে ছিল,
বাট আলটিমেটলি হয়নি। এটা তো জাজ কোর্ট, হ্যাঁ, এটা এটা তো জাজ জাজ কোর্ট। কোর্ট, লোয়ার কোর্ট দুটোই আছে আমাদের। আলটিমেটলি তুমি বলো যে বিশ্বাস ইনস্টিটিউট তোমার এই চাকরি পাওয়ার জীবনে কতটা অবদান রেখেছে? স্যারের অবদান সত্যি বলার এইটা একটু কিছু যায় না। কঠিন প্রশ্ন হয়ে গেল। না, না, আমি সত্যি বলছি, আমি কম্পিটিটিভের মানে সিইও জানতাম না। আমি আপনাকে ফার্স্ট দিনের একটা ক্লাস বোঝাই তাহলে বুঝতে পারবেন। সবাই আশেপাশে দেখছি সবাই মোটামুটি অন্যান্য জায়গায় কম্পিটিটিভ করে তারপরে এখানে এসেছিল। আমি যেটা প্রথম দিন ব্যাচে বুঝতে পেরেছিলাম। নাম্বার সিরিজ করাচ্ছে স্যার, আমি মুখের দিকে তাকিয়ে আছি এরকম করে যে কি হচ্ছে, আলটিমেটলি জিনিসটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে, সিরিয়াসলি মানে সেইটুকু মানে মানে ধারণা ছিল না। আমি, স্যার শুধু বললো যে ঠিক আছে হবে, তুমি প্রথমে এসছো, হবে, এই এইগুলোই, বেশি নেগেটিভে যেও না, হয়ে যাবে। আলটিমেটলি 6 মাস পর নাম্বার সিরিজ এগুলো আমি আগে করে দিতাম। সবার আগে তুমি করতে, একদম তাই। আরেকজন, আরেকটা জিনিস বলতে চাই চাকরি বাকরিতে, যেখান থেকে পারবে শেখো। তোমার পাশে বন্ধু আছে, তার থেকেও শিখতে পারো। আমার সময় আমার কিছু ব্যাচমেট ছিল যারা খুব সুন্দর অঙ্ক রিজনিং করতো, আমি তাদের থেকে অনেক কিছু শিখেছি। স্যারদের থেকে তো শিখেছি, ধরো এবার করতে করতে ও এইভাবে তাড়াতাড়ি এগিয়ে গেল এই জিনিসটা। আমাদের মধ্যে এটা ছিল, এবং আমাদের 5-6 জনের একটা গ্রুপ ছিল, সেখানে আমরা মোটামুটি ওই ক্লাস শেষ হয়ে যেত, তারপরে আলোচনা করতাম রীতিমতো যে এটা এইভাবে করলে আরেকটু মনে হয় শর্টে হবে জিনিসটা। একদম তাই, উচিত। মানে যেখান থেকে পাও শিখে নাও। আমির খান যেমন বলেছেন 3 ইডিয়টসে, জ্ঞান চারো তরফ বাঁট রহে হ্যাঁ, যাহা সে মিলে ওহি সে লে লো, নাকি? তোমার তো এতে কি হবে যে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংও ভালো হবে, এবং তোমার দেখবে যে যারা গ্রুপে আছে তারা অনেক বেশি তাড়াতাড়ি চাকরিও পেয়ে যাবে। গ্রুপ ধরে চাকরি পায়। এখন তো হ্যাঁ। আর একাডেমিকের মতো ফার্স্ট সেকেন্ড হওয়ার গল্প থাকে না। এখন হচ্ছে নির্দিষ্ট কাট অফ পেরোতে পারলেই চাকরি। ফলে যদি গ্রুপে পড়াশোনা করে, আমি অঙ্কে ভালো, ও ইংরেজিতে ভালো, আরেকজন রিজনিং এ ভালো, তো যে যেটাতে ভালো সেইটা যদি আদান প্রদান করে নেওয়া যায় তাহলে সবাই সবটাতে ভালো হয়ে যাবে। শেষ প্রশ্ন তোমাকে আমি করছি যে বিশ্বাস ইনস্টিটিউট সম্পর্কে তুমি একটা সেন্টেন্স বলো। তোমার যদি খারাপ কথা বলতে ইচ্ছে হয় খারাপ কথা বলো, না, না, যদি ভালো বলতে ইচ্ছে ভালো বলো। কেন মানুষ বিশ্বাস ইনস্টিটিউটে আসবে? হ্যাঁ, এটা অনেকেই আজকে জেনে গেছেন যে কুচবিহার থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত মানে সমস্ত জেলার স্টুডেন্ট বাইসে পড়তে আসে। অফলাইনের কথা বলছি, অনলাইন তো বটেই। অনলাইন তো দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পৌঁছে গেছি 4 বছর আগে। তো তবুও আজকে যদি কেউ নতুন থেকে থাকে, তুমিই বলো কেন মানুষ বিশ্বাস ইনস্টিটিউটে পড়তে আসবে? আমার মনে হয় যে অফলাইনে পড়াটা বেশি, আমি আমি স্বাচ্ছন্দ্য বোধ করেছি, সেই জন্য আমি সবাইকে অফলাইনটাই বলি। কারণ অফলাইনে এলে কি হয় বলুন তো, বিভিন্ন জনের মধ্যে কম্পিটিশনটা হয়। এবং বিশ্বাস ইনস্টিটিউটে কেন আসবে, এখানকার স্যার, অলোক স্যার তো ছেড়েই দিন, অলোক স্যার আর বলার কিছু নেই। আর তাছাড়া অন্যান্য অনেক স্যার আছে, সাইনুর স্যার আমাদের সময় ছিল, সাইনুর স্যার, তারপরে রঘু স্যার ছিল। তোমাদের সময়ে শাহিনুর স্যারই এখন আছেন, হুম। আর আমিই আছি। বাকি তোমার সময় যারা ছিলেন তারা এখন আর কেউ নেই। এরা আমাদের, অভিজিৎ স্যার ছিলেন, অভিজিৎ স্যার এরা আমাদের খুব ভালো পড়াতেন, খুবই ভালো পড়াতেন। এবং কোনো কিছু প্রবলেম হলে, কি বলবো, 24/7 না, রাত 12টা থেকে দুপুর 12টা অবধি, রাত 12টা না, সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি, আর ওদিকে আপনার ওই 1 ঘন্টা বাদ দিয়ে 1টা থেকে রাত 12টা অবধি পেয়ে যাবেন। হ্যাঁ, 1 ঘন্টা মধ্যে খাওয়া দাওয়া ইত্যাদি হয়। মানে মোদ্দা কথা বলতে চাইলো সব সময় আমরা অ্যাভেলেবেল, সব সময় অ্যাভেলেবেল, তাই তো? হ্যাঁ। একদম তাই। যাক, খুব ভালো আমরা শুধু লাগলো। খাওয়ার সময় স্যারদের একটু ছেড়ে দিতাম, কারণ আমাদেরই লাভ, তাতে আলটিমেটলি অনেক দিন। মানে অরূপ যেটা বলছে মিথ্যে কথা নয়। আমরা খেতে বসেছি তখনও কোশ্চেন নিয়ে এসে পিছনে দাঁড়িয়ে গেছে। এমনও হয়েছে নিজেদেরই মায়া লেগেছে যে খাওয়াটা তো খেয়ে নিক, স্যারেরা খাবারটা খেয়ে নিক, বেরোনোর সাথে ধরবো আবার। তো ক্লাস পড়াচ্ছি, ক্লাসের বাইরে, ক্লাসের ভিতরে, রাত্রিবেলায় হোয়াটসঅ্যাপে মেসেজ, টেলিগ্রামে মেসেজ, বিভিন্ন রকমভাবে যত রকম পেরেছে তত রকম ওরা আমাদের কাছ থেকে নিয়েছে। আসলে অফলাইন স্টুডেন্টরা অনেক বেশি আন্তরিক হয়ে যায় অনলাইনের থেকে, কেননা সামনাসামনি দেখি সারাক্ষণ, কোশ্চেন অ্যান্সার আলোচনা পর্ব, এটা তো একটা ব্যাপার বটেই। আর একটা বিষয় অরূপ, তোমার আজকে জিজ্ঞেস করলে তাই, বললেও তাই, আমি সবাইকে এটা বলতে চাই যে বিশ্বাস ইনস্টিটিউট নিজের একটা অস্তিত্ব বানাক, এটা আমি চাইছি। মানে আমি পড়াই, শাহিনুর স্যার পড়ান বা অন্য টিচাররা পড়ান, যেই পড়াতে আসুক না কেন, যেন 22-এর দুর্নাম না হয়। আজকে আমি আছি, কাল আমি নাও থাকতে পারি, কিন্তু 22 থাকবে। এবং 22-এর যারা যারা পড়তে আসবে ভবিষ্যতে, পরের জেনারেশন আসবে, 22 তাদেরকে ম্যাক্সিমাম বেনিফিটটা দিক, ম্যাক্সিমাম সাপোর্ট দিক, ম্যাক্সিমাম তাদেরকে তৈরি করার চেষ্টা করুক। টিচার ওরিয়েন্টেড না হয়ে এটা ইনস্টিটিউট ওরিয়েন্টেড হোক, এটা আমি আপ্রাণ চাই। তো
তো আপনারাও যারা আজকের আমাদের ভিডিও দেখছেন, এই আলোচনা পর্ব শুনলেন, আমার ভীষণ ভালো লাগলো। আপনারা মন দিয়ে শেষ পর্যন্ত যারা দেখলেন, আশা করছি ভালো লেগেছে। কেমন লাগলো জানাবেন। অরূপের কথা শুনলেন। আমাদের সাকসেস গ্যালারিতে নতুন করে আমরা সিরিজ শুরু করেছি। তো যারা আমাদের কাছে ফাইনালি টিকে যাচ্ছেন প্রিপারেশন নিতে এসে, তারা 100% সফল, তার প্রমাণ আমরা ধীরে ধীরে দিতে থাকবো। যখনই যখনই সময় পাবো, আমরা যে অরূপ আজকে সময় পেয়েছে এসেছেন, আমারও আজকে একটু সময় বের করলাম, বের করে অরূপের সাথে বসে গেলাম, যার পরিপ্রেক্ষিতে আপনারা জানতে পারলেন যে অরূপের বাড়ি বর্ধমানেই, অরূপ কোন সময় থেকে কোন সময় প্রিপারেশন নিয়ে কোন জায়গায় এখন আছে। এবং আলটিমেটলি আপনাদেরকে যেটা বললো অরূপ, যে এইভাবে প্রিপারেশন নিন, যথাসম্ভব অনেক কম বয়সে চাকরির প্রিপারেশন নিয়ে নাড়াচাড়া করুন, তাহলে আলটিমেট সফলতা আসবে। হাল ছাড়বেন না। পৃথিবী আপনাকে হেরে যেতে দেখবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকে আপনাকে হেরে যেতে দেখবে, কিন্তু আপনি নিজে যদি নিজেকে একবার হেরে যেতে দেখেছেন, তাহলে স্বয়ং ঈশ্বরও আপনাকে আর জেতাতে পারবে না। আপনি যেদিন নিজেকে হেরে যেতে দেখবেন না, যত কিছু হয়ে যাক দুনিয়ায়, জানবেন আপনি সফলতার একদম দরজার কাছে পৌঁছাচ্ছেন। ঠিক আছে? ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। যদি আমাদের সঙ্গে প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ। নমস্কার।